পলাশের বাড়ি আজ সুন্দর করে সাজানো, কেননা আজ সে পরীর মতো এক সুন্দরী মেয়েকে বিয়ে করে ঘরে এনেছে। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আমার ঘরে যেন এ সাক্ষাৎ পরী এসেছে, কারো যেন নজর না লাগে। আমাদের জন্য দোয়া করবেন মা। আজ থেকে এই সংসারের সুখ দুঃখের সব দায়িত্ব তোমার, এমনকি সংসারের পাশাপাশি তোমার নিজের দায়িত্ব তোমার। দোয়া করবেন মা, আমি যেন সব দায়িত্ব পালন করতে পারি। বৌমাকে পেয়ে আবার আমাদের ভুলে যেও না মা। হিংসুটে ছেলে আমার। এসো বৌমা, ঘরে এসো। তারপর পলাশের মা তাদের ঘরে নিয়ে যায়। বেশ ভালোই কাটছিল সবার দিনগুলো। একদিন পলাশের বোন রিয়া শহর থেকে বাড়িতে আসে। তুই আসবি বলবি না একবার? আসতে কোনো সমস্যা হয়নি তো? আমাকে নিয়ে তোমাদের তো মাথা ব্যথা করতে হবে না। বৌমাকে পেয়ে আমাকে ভুলেই গেছো, একটা খোঁজ খবরও নেওনি। আমার পরীক্ষার কারণে কিছুদিন বাড়ি আসতে পারিনি, আর এর মধ্যেই ভাইকে বিয়ে করিয়ে নিলে। কেন, বিয়েটা কদিন পরে করালে কি হতো? তোকে তো বলেছিলাম, তুই তো বললি আসতে পারবি না। তোর নাকি সামনে পরীক্ষা, আর এত ভালো একটা মেয়েকে হাতছাড়া করতে চাইনি। এমন মেয়ে সহজে পাওয়া যায় না। আচ্ছা, এখন তোমার ছেলের বউ কোথায়? তাকে দেখি তো, কি এমন তার মাঝে পেলে? আচ্ছা তুই বস, আমি বৌমাকে ডাকছি। মা মিলি, কোথায় গেলে? একবার আসো তো, শহর থেকে রিয়া এসেছে। হ্যাঁ মা, যাই। মিলি এলে রিয়া মিলিকে দেখে অবাক হয়ে যায়। এক দৃষ্টিতে অনেকক্ষণ রিয়া মিলির দিকে তাকিয়ে থাকে, আর মনে মনে বলে, সত্যি তো, মেয়েটা এত সুন্দর। তাই এই তোমার ছেলের বউ? রূপ দিয়েই তোমাদের মাথাটা খেয়েছে? শুধু কি রূপই আছে? এইসব তুই কি বলছিস? বৌমা আমার যেমন রূপে তেমন গুণেও। তোর বাবা তো বৌমার হাতের চা ছাড়া এখন অন্য কারো হাতের চাই খায় না, এমনকি রান্নার হাতও চমৎকার। মা, এইসব কথা পরে হবে। রিয়া, তুমি এখন অনেক ক্লান্ত, আগে হাত মুখ ধুয়ে নাও, শরীরটা ভালো লাগবে। হ্যাঁ, তোমাকে আর বলতে হবে না। বৌমা তো ঠিকই বলেছে, তুই বরং আগে তাই কর। মায়ের কাছে মিলির এত প্রশংসা শুনে রিয়া হিংসে করতে থাকে, আর রেগে গিয়ে বলে, হয়েছে, আর বৌমার এত গুণগান করতে হবে না, কিছুদিন যাক, বোঝা যাবে। আমার খুব খিদা লেগেছে, তোমার বৌমাকে বলো আমার জন্য রান্না করে নিয়ে আসতে। আচ্ছা, তুই আগে জামা কাপড় বদলে নে, আর মুখে পানি দে। এরপর রিয়া তার রুমে চলে যায় ব্যাগ নিয়ে, আর মিলি চলে যায় রিয়ার জন্য রান্না করতে। খাবার এত সুন্দর করে সাজানো দেখে রিয়া আর কিছু বলে না। তারপর খাবার খেতে শুরু করে। তার মা তাকে জিজ্ঞেস করে, কি রে, খাবার কেমন হয়েছে? কিছু বললি না যে? খাবার মতোই। কারো প্রশংসাও ভালো করে করতে পারিস না? বলেছিলাম না, বৌমা আমার সোনার টুকরা। আবারও তার মায়ের মুখে মিলির এত প্রশংসা শুনে রিয়া জ্বলতে থাকে, কেননা রিয়া এক ধরনের হিংসুটে মেয়ে। কেউ তার থেকে ভালো বা সুন্দরী সেটা সে সহ্য করতে পারে না। রিয়া খাবার শেষ করে রুমে চলে যায়। রিয়া, ও রিয়া, এদিকে আয় তো একবার। মা, কি হয়েছে, কিছু বলবে? হ্যাঁ, তোকেই ডাকছি। রিয়া তার মায়ের হাতে সোনার গহনা দেখে মনে মনে ভাবে, এটা মনে হয় আমার জন্য। হ্যাঁ মা, বলো। যা, গিয়ে মিলিকে একটু ডেকে নিয়ে আয় তো। আচ্ছা, যাচ্ছি।
মা ডাকছেন, কিছু কি লাগবে? না মা, কিছু লাগবে না। এদিকে আসো তো, এখানে বসো। এই নাও বৌমা, এটা তোমার। এটা আমার বিয়ের পর আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন। আজ থেকে এই গহনা তোমার। না মা, এটা আপনার কাছে থাকুক। না বৌমা, আজ থেকে এর দায়িত্ব তোমার। এটা পরলে বৌমাকে অনেক মানাবে। কি বলিস রিয়া? জানি না, আমি ঘরে গেলাম। বৌমা, সবাইকে খাবার দিতে শুরু করো। জি মা, দিচ্ছি। আপনিও বসে পড়ুন। সবাই খাবার মুখে দিয়ে ফেলে দেয়। কোনোটায় লবণ বেশি, আবার কোনোটায় মরিচ বেশি। পলাশ অনেক রেগে যায় এবং বলে, এগুলো কি রান্না করেছো? খাবার কি রান্না করার সময় মুখে দিয়ে দেখোনি? একেবারে মুখে দেওয়া যাচ্ছে না। মন কোথায় থাকে তোমার? বলেছিলাম না, কিছুদিন গেলেই আসল রূপ বের হয়ে আসবে। তোমাদের আদরের বৌমা। ছি, মুখে খাবার দেওয়াই যাচ্ছে না। আমি তো রান্না করার সময় সব কিছু ঠিকই দেখেছি। লবণ মরিচ তো সব কিছুই ঠিক ছিল। এমন হওয়ার তো কথা না। তাহলে কি আমরা সবাই মিথ্যে কথা বলছি? বৌমা মনে হয় খাবারের স্বাদ দেখতে ভুলে গিয়েছিল, তাই হয়তো এমন হয়েছে। দাঁড়া, আমি সবার জন্য কিছু একটা রান্না করে নিয়ে আসি। দাঁড়ান মা, আমি করে আনছি। তোমাকে আর আদিক্ষেতা করতে হবে না। মা, তাড়াতাড়ি গিয়ে কিছু একটা নিয়ে আসো তো, আমার খুব খিদে লেগেছে। বৌমা, তুমি দাঁড়াও, আমিই যাচ্ছি। আমি আর কিছু খাবো না মা, আমি ঘরে গেলাম। দাঁড়া, আমি কিছু একটা আনছি, খেয়ে যা। আর খাওয়ার ইচ্ছে নেই, আমি ঘরে গেলাম। সবাই মিলির উপরে রেগে যাওয়া দেখে রিয়া মুচকি মুচকি হাসতে থাকে এবং মনে মনে অনেক খুশি হয়। রিয়া ঘরে গিয়ে পায়চারি করতে থাকে। এই মেয়েটার সবার মাথাটা খেয়েছে। সবাই তো সারাক্ষণ এই মেয়েটার গুণগানই করতে থাকে। দাঁড়া, তোকে ভালো করে একটা শিক্ষা দিচ্ছি। ভালো মানুষই সেজে থাকা বের করছি। রিয়া তার সব জামা কাপড় মিনিকে দিয়ে বলে, ভাবি, আমার জামা কাপড়গুলো ময়লা হয়ে গেছে, ধুয়ে দিও তো। এই বলে রিয়া তার রুমে চলে যায়। এরপর মিলি জামা কাপড়গুলো ধুতে চলে যায়। জামা কাপড় ধোয়ার পর রিয়া গোছালো ঘর আবার ময়লা করে, যার জন্য মিলিকে আবার সারা ঘর পরিষ্কার করতে হয়। এভাবে বাড়ির সব কাজ করতে করতে প্রায় বিকেল হয়ে যায়। মিলি, কোথায় গেলে? এই তো, ডাকছো কেন? তুমি এখনো তৈরি হওনি? তোমায় না বললাম আমরা বিকেলে ঘুরতে যাব? এক্ষুনি যাও, তৈরি হয়ে নাও। আমিও তৈরি হয়ে নেই। বাড়ির সব কাজ করতে করতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা, আমি এখনই গিয়ে তৈরি হয়ে আসছি। রিয়া তাদের কথা শুনে তারা যেন ঘুরতে যেতে না পারে মনে মনে একটা ফোন দিয়াটে। কই, তোমার কি হলো? বিকেল যে গড়িয়ে গেল। এই তো আসছি। আহ, ও মা গো! মিলির চিৎকার শুনে সবাই দৌড়ে আসে। সবাই এসে দেখে মিলি মাটিতে পড়ে আছে আর কান্নাকাটি করছে। কি হয়েছে বৌমা? পড়ে গেলে কিভাবে? এভাবে পড়ে গেলে কিভাবে? দেখে হাঁটবে না? তোরা আগে বৌমাকে নিয়ে ঘরে যা, দেখ কি হলো। এইসব কথা পরেও বলা যাবে। মনে হয় পায়ে ব্যথা পেয়েছে। এরপর পলাশ তার বাবার কথা শুনে মিলিকে ঘরে নিয়ে যায়। পলাশের মা মিলির জন্য চুন হলুদ গরম করে পায়ে লাগিয়ে দেয়। এইসব দেখে রিয়া ঘরে চলে যায়।
এই মেয়েটাকে নিয়ে ওদের এত আদিক্ষেতা কিসের? একটু ব্যথাই তো পেয়েছে, আরো ভালো করে টাইট দিতে হবে। সবার যত্নে মিলি কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যায়। একদিন মিলি রান্নাঘরে রান্না করছিল, আর বাইরে রিয়া অপেক্ষা করছে কখন মিলি রান্নাঘর থেকে বের হয়। কিছুক্ষণ পর মিলি রান্না শেষ করে বাইরে যায়, আর রিয়া রান্নাঘরে গিয়ে সব রান্না নষ্ট করে ফেলে। বৌমা, সবাইকে খাবার দিতে শুরু করো। জি মা, দিচ্ছি, আপনিও বসে পড়ুন। সবাই খাবার মুখে দিয়ে ফেলে দেয়। কোনোটায় লবণ বেশি, আবার কোনোটায় মরিচ বেশি। পলাশ অনেক রেগে যায় এবং বলে, এগুলো কি রান্না করেছো? খাবার কি রান্না করার সময় মুখে দিয়ে দেখোনি? একেবারে মুখে দেওয়া যাচ্ছে না। মন কোথায় থাকে তোমার? বলেছিলাম না, কিছুদিন গেলেই আসল রূপ বের হয়ে আসবে। তোমাদের আদরের বৌমা। ছি, মুখে খাবার দেওয়াই যাচ্ছে না। আমি তো রান্না করার সময় সব কিছু ঠিকই দেখেছি। লবণ মরিচ তো সব কিছুই ঠিক ছিল, এমন হওয়ার তো কথা না। তাহলে কি আমরা সবাই মিথ্যে কথা বলছি? বৌমা মনে হয় খাবারের স্বাদ দেখতে ভুলে গিয়েছিল, তাই হয়তো এমন হয়েছে। দাঁড়া, আমি সবার জন্য কিছু একটা রান্না করে নিয়ে আসি। দাঁড়ান মা, আমি করে আনছি। তোমাকে আর আদিক্ষেতা করতে হবে না। মা, তাড়াতাড়ি গিয়ে কিছু একটা নিয়ে আসো তো, আমার খুব খিদে লেগেছে। বৌমা, তুমি দাঁড়াও, আমিই যাচ্ছি। আমি আর কিছু খাবো না মা, আমি ঘরে গেলাম। দাঁড়া, আমি কিছু একটা আনছি, খেয়ে যা। আর খাওয়ার ইচ্ছে নেই, আমি ঘরে গেলাম। সবাই মিলের উপরে রেগে যাওয়া দেখে রিয়া মুচকি মুচকি হাসতে থাকে এবং মনে মনে অনেক খুশি হয়। অন্যদিকে তাদের বাড়ির রান্নাঘরের পাশে ডাব গাছে এক পেতনি বসে সব দেখছে। মেয়েটা তো অনেক বাজে, অমন ভালো একটা বউটার সাথে এমন করছে। দেখতে হবে এরপর কি হয়, মেয়েটাকে একদিন শায়েস্তা করতে হবে। এই বলে সে পেতনিটা হাসতে থাকে। পরদিন সকালবেলা পলাশ কাজে বের হয়, আর পলাশের মা বাবা পলাশের মায়ের এক কাকা মারা যাওয়ায় দুজন মিলে তাকে দেখতে যাবে। বৌমা, আমরা আসি, তোমরা সাবধানে থেকো। আর রিয়া, তোর বাবিকে বেশি জ্বালাতন করবি না, মিলেমিশে থাকবি। আচ্ছা মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব দেখে শুনে রাখবো। আপনারা সাবধানে যাবেন। এই বলে তারা দুজন চলে যায়। এরপর রিয়া ঘরে চলে যায় আর মিলি কাজ করতে চলে যায়। ডাব গাছে থাকা পেতনি গাছের ডালে বসে পা দুলাতে দুলাতে সব দেখছিল। এই রিয়া মেয়েটাকে দেখে তো বেশি সুবিধার মনে হচ্ছে না। দেখি কি করে, সুযোগ পেলে ভালো করে মজা দেখাবো। কিছুক্ষণ পর তাদের বাড়িতে পাশের বাড়ির রিনি আসে রিয়ার সাথে দেখা করতে। রিনি হলো রিয়ার অনেক ভালো বান্ধবী। শুনলাম তুই নাকি এলি শহর থেকে, কি খবর তোর? পরীক্ষা কেমন দিলি? ভালোই হয়েছে, তোর কি খবর? আমার ভালোই। তো তোর মায়ের বিয়ের সময় আসিসনি কেন? পরীক্ষার জন্য আসতে পারিনি। তোর ভাইয়ের বউটা কিন্তু অনেক সুন্দর, কথাবার্তায় অনেক মিশু। অনেক ভাগ্য করে এমন একটা ভাবি পেয়েছিস। আমার যদি এমন একটা ভাবি থাকতো তাহলে অনেক ভালো হতো। তোর ভাবি এত সুন্দর আর গুণী, তারপরও তার মাঝে কোনো অহংকার নেই। এত যদি ওকে পছন্দ হয়, তোর বাড়িতে নিয়ে গিয়ে আলমারিতে ভালো করে সাজিয়ে রাখ। এমন করে বলছিস কেন? শুধু আমি কেন, পাড়ার অনেক লোকেরাই তোর ভাবিকে দেখে হিংসে করে। রিনির মুখে মিলির এত প্রশংসা শুনে রিয়া রেগে যায় এবং রিনিকে বলে, আচ্ছা তুই এখন যা, পরে কথা বলবো না, আমার একটা কাজ আছে। তুই না এখনো আগের মতোই আছিস, অন্য কারোর প্রশংসা শুনতে পারিস না। এমন স্বভাব কিন্তু ভালো না, এজন্য তোকে একদিন পস্তাতে হবে।
হয়েছে, তোকে আর জ্ঞান দিতে হবে না, তুই এখন যা। আচ্ছা তাহলে আমি আসি। রিয়া আর মানতে পারে না। তারপর রিয়ার মাথায় একটা শয়তানি বুদ্ধি বের হয়। মিলি যখন রান্না করতে রান্নাঘরে যায়, তখন মিলির পিছনে রিয়া দাঁড়ায়। অন্যদিকে পেতনি অদৃশ্য হয়ে সেখানে উপস্থিত হয়। রিয়া যখন মিলিকে পিছন থেকে ধাক্কা দিতে যাবে, তখন পেতনি রিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ফলে রিয়ার মুখের কিছু অংশ পুড়ে যায়। রিয়া হাউমাউ করে চিৎকার করতে থাকে। জ্বলে গেলাম গো, বাঁচাও, ভাবি আমাকে বাঁচাও। দাঁড়াও, এক্ষুনি আমি পানি আনছি। ঠিক তখনই পেতনি দৃশ্যমান হয়ে মিলিকে বলতে থাকে, ও একটা অহংকারী আর হিংসুটে মেয়ে। ও তোকে আগুনে ফেলার পরিকল্পনা করেছিল। সেদিন তোকে ফেলে দেওয়া, খাবারে লবণ বেশি হওয়া, সবই মেয়েটার কাজ। এই মেয়েটা তোকে হিংসা করে, একে শাস্তি পেতেই হবে। না, ওকে দয়া করে ক্ষমা করে দাও, ও বুঝতে পারেনি। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমাকে ছেড়ে দাও। না, তোকে ক্ষমা করা যাবে না, তুই আমার কোনো ক্ষতি করিসনি। কিন্তু তোর মতো মেয়েদের জন্য হাসি খুশি একটা পরিবার নষ্ট হয়ে যায়। আমিও একটা সময় অনেক সুন্দরী ছিলাম, আর আমারও একটা হাসি খুশি পরিবার ছিল। কিন্তু হঠাৎ আমার রূপের জন্য আমার বরের বোন আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে আমাকে একটা নির্জন জঙ্গলে নিয়ে যায়। সেখানে মাটি চাপা দিয়ে আমাকে মেরে ফেলে, আর সবার কাছে বলে বেড়ায় আমি নাকি বড়লোক এক ছেলের হাত ধরে পালিয়ে গিয়েছি। আজ পর্যন্ত আমি মুক্তি পাইনি, তাই তোকেও শাস্তি পেতে হবে। ভাবি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার রূপ দেখে হিংসা করেছিলাম। কেননা কেউ অন্য কাউকে আমার থেকে বেশি সুন্দরী বলুক, সেটা আমার সহ্য হয় না। তাই তোমার সাথে আমি এমনটা করেছি। আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। না রিয়া, তুমি আমার ছোট বোনের মতো। তোমার প্রতি আমার কোনো রাগ বা অভিযোগ নেই। দয়া করো, আমি ওকে মন থেকে ক্ষমা করে দিয়েছি। দয়া করে ওকে ছেড়ে দাও। তুমি না হয় আমাকে শাস্তি দাও, ওকে ছেড়ে দাও। তোর প্রতি এত অন্যায়ের পরেও তুই এই মেয়েটাকে ক্ষমা করে দিলি? দয়া করে ওকে আগের মতো সুস্থ করে দাও। রিয়াকে বারবার মিলির কাছে ক্ষমা চাইতে দেখে পেতনি রিয়ার মুখ আগের মতো ঠিক করে দেয়। মিলি, তোর মতো মেয়ের সাথে অন্যায় হওয়া থেকে আটকাতে পেরে আজ আমার আত্মা শান্তি পেল। আমি আজ থেকে মুক্তি পাবো। তুই সব সময় এমনই থাকিস। পেতনি মুক্তি পেয়ে চলে যায়। রিয়া তার ভুল বুঝতে পেরে মিলির কাছে ক্ষমা চায়। মিলিও তাকে ক্ষমা করে দেয়। এরপর থেকে রিয়া তার ভাবিকে আর কোনোদিনই হিংসা করে না। তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।